গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। 6 অক্টোবর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসটি 5 নম্বর ক্লাস, যেটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়। এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলি কভার করা হয়। আজকের এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যেটা পরীক্ষা আসবেই, সেটি থাম্বনেইলে রাখা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন ভারতীয় ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? আর কথা না বলে চলো এগিয়ে যাই আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের দিকে। ডিয়ার স্টুডেন্ট, কালকে থেকে অর্থাৎ 7 অক্টোবর কালকে থেকে প্রতিদিন দুপুর 12টার সময় আনা হয়েছে ডেইলি জিকে সিরিজ। এই ডেইলি জিকে সিরিজের মধ্যে যে প্রশ্নগুলি কভার করা হবে সেগুলি হলো পিআইকিউ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যেটা আনা হবে কালকে দুপুর 12টার সময়। আর কথা না বলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন ভারতীয় ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে? অপশান এ প্রাকৃত ও অসমিয়া, অপশান বি মারাঠি এবং পালি, অপশান সি বাংলা, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ উপরের সবগুলি। অর্থাৎ ভারতীয় ভাষাকে কেন্দ্রীয় সরকার ভারতীয়, প্রাকৃত ও অসমিয়া, মারাঠি, পালি, বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। এবার আমরা দেখে নেব নলেজ ফ্যাক্টরিতে এই শাস্ত্রীয় ভাষা সম্বন্ধে কিছু তথ্য। ভারত সরকার মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। ভারতে মোট শাস্ত্রীয় ভাষার সংখ্যা এখন দাঁড়িয়েছে 11টি। তামিল ছিল 2004 সালে ভারতের শাস্ত্রীয় ভাষার মর্যাদা পাওয়া প্রথম ভাষা। একটি ধ্রুপদী ভাষা হতে গেলে কি হতে হবে? ভাষাটি 1500 থেকে 2000 বছরে পূর্ণ হতে হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে সমস্ত শাস্ত্রীয় ভাষার উল্লেখ আছে। 8ম তফসিলে 22টি ভাষার উল্লেখ করা হয়েছে। নলেজ ফ্যাক্টরিতে আরও কিছু তথ্য আমরা দেখে নিই। প্রাথমিকভাবে 14টি ভাষা সংবিধানে স্বীকৃতি পেয়েছিল। 1967 সালে 21তম সংশোধনীতে আইনের মাধ্যমে সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছিল। এরপর 1992 সালে 71তম সংশোধনীতে আইনের মাধ্যমে কোঙ্কণি, মণিপুরি এবং নেপালি ভাষাকে যুক্ত করা হয়। 2004 সালে 92তম সংশোধনীতে আইনের মাধ্যমে বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি অর্থাৎ এই 4টি ভাষা যুক্ত করা হয়েছিল। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় প্রশ্নটি। 12তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরিবেশ ও বন্যপ্রাণী ফোরাম 2024 কোথায় আয়োজিত হয়? অপশনগুলি হলো নয়াদিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা। সঠিক উত্তর হলো নয়াদিল্লি। 12তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক ফোরাম 3 অক্টোবর 2024 তারিখে নয়াদিল্লিতে শুরু হয়েছে। উৎসবটি 3 থেকে 5ই অক্টোবর 2024 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উৎসবের আয়োজন করা হয়। এবার দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। ভারতের পক্ষ থেকে এসসিওর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টস এর বৈঠকে কে যোগ দেবেন? অপশনগুলি হলো নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব। সঠিক উত্তরটি হলো এস জয়শঙ্কর। এবার নলেজ ফ্যাক্টরিতে দেখে নাও কিছু তথ্য। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর 15 থেকে 16 অক্টোবর পাকিস্তান সফরে করবেন। তিনি ইসলামাবাদে এসসিওর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট সভায় যোগ দিয়েছেন। 9 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় মন্ত্রী পাকিস্তান সফর করবেন। 2015 সালের ডিসেম্বরে তৎকালীন ভারতের বিদেশমন্ত্রী অর্থাৎ সেই সময় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও পাকিস্তান সফর করেছিলেন। 2015 সালে শেষবার লাহোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসসিও এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট এর বৈঠক ইসলামাবাদে 15 থেকে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে। এখানে যেহেতু এসসিও এর কথা এসছে, তাই আমরা এসসিও সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে দেখে নেব। এসসিও এর ফুল ফর্ম কি? সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন। এই এসসিও গঠন হয়েছিল 15 জুন 2001 সালে। এই এসসিও সদর দপ্তর কোথায় রয়েছে? বেজিং, চীনে। এটি একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা। এই এসসিও সদস্য দেশ কতগুলো? এই এসসিও সদস্য দেশগুলি হলো রাশিয়া, চীন, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ। বেলারুশ 2024 সালে এই এসসিও সদস্য দেশ প্রাপ্ত হয়। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2024-এর আয়োজন করা হয়েছে। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন রাজ্যের বোরো সংস্কৃতি ঐতিহ্যবাহী চাল থেকে তৈরি বিয়ার এবং খাবারের জন্য জিআই ট্যাগ পেয়েছে? অপশনগুলি হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হলো আসাম। নলেজ ফ্যাক্টরিতে এই আসামের জিআই ট্যাগ সম্পর্কে দেখে নাও। আসামের 4টি ঐতিহ্যবাহী পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই জিআই ট্যাগগুলির মধ্যে রয়েছে 3টি রাইস বিয়ার ভেরিয়েন্ট। সেগুলি কি কি? বোরো জাও গভরান, মাবারা বারু বিডভি এবং বোরো বারু গিসি। বোরো ট্র্যাডিশনাল ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন দ্বারা তৈরি। খাদ্য সামগ্রী বোরো নাফাম, বোরো উন্ডোলা, বোরো গৌ আখা এবং বোরো নার্জি। এর পাশাপাশি বোরো আরনাই টেক্সটাইলগুলিকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এবার এই বোরো উপজাতি সম্পর্কে দেখে নাও। আসাম রাজ্যের আদিবাসী হলো একটি বোরো উপজাতি। আসামের জনসংখ্যার প্রায় 5 থেকে 6% বোরো উপজাতি। বোরো উপজাতি ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে সমতল উপজাতি হিসাবে স্বীকৃত। এবার নলেজ ফ্যাক্টরিতে কিছু সম্প্রতি দেয়া জিআই ট্যাগ আমরা দেখে নিই। মাজুলি মুখোশ জিআই ট্যাগ দেওয়া হয়েছে কোথাকার? আসামের। পাণ্ডুলিপি চিত্রকলা এটি আসামেরই জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ক্রোচেট লেইস কারুশিল্প এটি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল 2003 সালে দার্জিলিং চা। বর্তমান ভারতে জিআই ট্যাগের সংখ্যা কয়টি? 643টি। এবার আমরা আসাম সম্পর্কিত কতগুলি স্ট্যাটিক জিকে দেখে নেব। আসামের রাজধানী কি? দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? হেমন্ত বিশ্ব শর্মা। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। আসামের রাষ্ট্রীয় প্রাণী কি? একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। আসামের রাষ্ট্রীয় পাখি কি? সাদা ডানওয়ালা কাঠহাঁস। আসামের লোকনৃত্য বিহু, বাগরুম্বা, ভোর। আসামের শাস্ত্রীয় নৃত্য কি রয়েছে? সাত্রিয়া। আসামের কয়েকটি উৎসবের নাম: বিহু উৎসব, বাইখু উৎসব। ভারতের প্রথম তেলের কূপ কোথায় আবিষ্কৃত হয়েছিল? ডিগবয়, আসামে। ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু সেটি কোথায় রয়েছে? আসামে রয়েছে। এর দৈর্ঘ্য কত? 9.15 কিমি। এবার আমরা দেখে নেব আসাম সম্পর্কিত কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স। আসামের মাইদাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি ভারতের 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আসাম সরকার 1935 সালে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধ আইন বাতিল করেছে। আসাম কাজী নেমুকে সরকারি ফল হিসেবে ঘোষণা করেছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আসাম সম্পর্কে কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি জিকে পড়ে ফেললাম। এরকমভাবে যদি আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। চলো এবার দেখা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 5 নম্বর প্রশ্নটি। মহিলা টি-20 বিশ্বকাপের জন্য এআই টুলকে চালু করেছে। অপশান হলো আইসিসি, বিসিআই, এফআইসিসিআই, ইউনিও। সঠিক উত্তরটি হলো আইসিসি। এবার আমরা এই এআই টুল সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলাদের টি-20 বিশ্বকাপ 2024-এর আগে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি সামাজিক মিডিয়া
সংযম কর্মসূচি চালু করেছে। এআই টুলের লক্ষ্য মানসিক স্বাস্থ্য রক্ষা করা এবং একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা। সংযুক্ত আরব আমিরাতে 2024 সালের মহিলাদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেহেতু আইসিসির কথা এসছে, তাই আমরা আইসিসি সম্পর্কে স্ট্যাটিক জিকে দেখে নেব। আইসিসি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি গঠিত হয়েছিল 15 জুন 1909 সালে। 15 জুন 1909 সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তখন এর নাম কি ছিল? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্য দেশ কি কি ছিল? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুরুতেই কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলি এতে যুক্ত হতে পারত। কমনওয়েলথভুক্ত দেশগুলি কোনগুলো? যেই দেশের আগে ব্রিটেনের শাসন ছিল, অর্থাৎ ব্রিটেনের অধীনে যেই দেশগুলি ছিল সেগুলিকে কমনওয়েলথ নেশন বলা হয়। পরবর্তীতে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি সম্পর্কে আমরা আরও স্ট্র্যাটেজিকে দেখে নিই। 1965 সালে এই সংস্থার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ করা হয়েছিল। এরপরেও 1989 সালে এর নাম আবারও পরিবর্তন রাখা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, অর্থাৎ বর্তমানে যেই নামটি রয়েছে। এই আইসিসি সদর দপ্তর কোথায় রয়েছে? 1909 সালে আইসিসি যুক্তরাজ্যের লন্ডনে গঠিত হলেও 2005 সাল থেকে এর বর্তমানে সদর দপ্তর কোথায় রয়েছে? দুবাই, সংযুক্ত আরব আমিরাতের। সদস্য দেশের সংখ্যা কত? 108টি, যার মধ্যে 12টি হচ্ছে পূর্ণ সদস্য দেশ এবং 96টি সহযোগী সদস্য দেশ। এই আইসিসির অফিসিয়াল ভাষা কি? ইংরাজি। আইসিসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছে? জয় শাহ। আইসিসি ডেপুটি চেয়ারম্যান কে রয়েছে? ইমরান খাজা। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষি উন্নয়ন স্কিমটি কেন্দ্রীয় সরকার অনুমোদিত দিয়েছে। এর জন্য কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কত টাকা খরচ করবে? সঠিক উত্তরটি হলো অপশান বি, 1,01,321.61 কোটি টাকা। নলেজ ফ্যাক্টরিতে কিছু তথ্য দেখে নাও। 3 অক্টোবর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষি উন্নতি যোজনা অনুমোদন পেয়েছে। কেন্দ্র এবং রাজ্যগুলির জন্য 1 লক্ষ কোটি টাকারও বেশি খরচ করবে। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা কেন্দ্রীয় সরকার 2007-2008 সালে চালু করেছিল। এটি এখন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। নলেজ ফ্যাক্টরিতে আরও কিছু তথ্য দেখে নাও। ভারত সরকার 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় অর্থাৎ 2005 সালে এই কৃষি উন্নতি প্রকল্পটি চালু করেছিল। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 2002 থেকে 2007 সাল পর্যন্ত চলেছিল। এই স্কিমটি কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিত। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্কিমগুলির বর্তমানে 12টি স্কিমের মিশ্রণ। এই স্কিমগুলির উদ্দেশ্য হলো কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে সামগ্রিক এবং বৈজ্ঞানিকভাবে বিকাশ করা। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 7ম প্রশ্নটি। অভিলাল জৈন কোন ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশনগুলি হলো এসবিআই, আরবিআই, পিএনবি, বন্ধন ব্যাংক। সঠিক উত্তরটি হলো আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর আইনি এবং অন্যান্য বিভাগগুলি দেখার জন্য 1 অক্টোবর 2024 থেকে নতুন নির্বাহী পরিচালক অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে অভিলাল জৈনকে নিযুক্ত করা হয়েছে। যেহেতু এখানে আরবিআই কথা এসছে, তাই আমরা আরবিআই সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে দেখে নিই। আরবিআই এর ফুল ফর্ম কি? ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই ভারতের একটি কেন্দ্রীয় ব্যাংক, যেটি 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে 1935 সালের 1 এপ্রিল এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক স্থাপিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। 1949 সালে আরবিআই জাতীয়করণ হয়। এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? মুম্বাইতে। এর প্রথম গভর্নর কে ছিল? অসবর্ন স্মিথ। আর বর্তমান গভর্নর কে রয়েছে আরবিআইয়ের? শক্তিকান্ত দাস। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। কোন দেশ চাগস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর করতে সম্মত হয়েছে?
অপশানগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন। সঠিক উত্তরটি হলো যুক্তরাজ্য। এক্সট্রা ফ্যাক্টে এই চাগোস দ্বীপপুঞ্জ সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাউথ একটি চুক্তিতে সম্মত হয়েছেন, যার অধীনে অর্থাৎ এই চুক্তির অধীনে যুক্তরাজ্য তার নিয়ন্ত্রণাধীন চাগোস দ্বীপপুঞ্জটি এবং দিয়াগো গার্সিয়ার মরিশাসকে ফিরিয়ে দেবে। এই চুক্তি আফ্রিকা মহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিকতার অবসানও চিহ্নিত করে। ইউনাইটেড কিংডম দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জের একটি 99 বছরে ইজারা ধরে রাখবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে। এবার আমরা নলেজ ফ্যাক্টরিতে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে কিছু বিতর্ক অর্থাৎ স্ট্র্যাটেজিকে দেখে নেব। কেন্দ্রীয় ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ প্রায় 60টি দ্বীপ নিয়ে গঠিত। এই দ্বীপটি মরিশাসের অংশ। এটি 1810 সালে যুক্তরাজ্য দ্বারা সংযুক্ত করা হয়েছিল। 1968 সালে মরিশাস স্বাধীনতা দেওয়ার আগে ইউনাইটেড কিংডম চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাস থেকে আলাদা করে দেয় এবং এটিকে একটি ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে পরিণত করে। ইউনাইটেড কিংডম চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর করতে অস্বীকার করার প্রধান কারণ হলো দিয়াগো গার্সিয়া অ্যাটলের সামরিক গুরুত্ব। এবার দেখে নাও এই দিয়াগো গার্সিয়া সম্পর্কে নলেজ ফ্যাক্টরিতে তথ্য। দিয়াগো গার্সিয়া হলো ভারত মহাসাগরে একটি প্রবাল প্রাচীর, যা আফ্রিকা এবং এশিয়ার মধ্যে প্রধান আন্তর্জাতিক বাণিজ্য রুটে অবস্থিত। এটি যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।